দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। আজ মহান মে দিবস, বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানাই। মে দিবস এলে ঘুরে ফিরে যে প্রশ্নটি সামনে আসে, এত অসংখ্য শ্রমিক সংগঠন থাকলেও শ্রমিকের অধিকার কতটুকু নিশ্চিত হচ্ছে, বা শ্রমিকের অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলো কতটুকুন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে, নাকি কেবলই রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে শ্রমিকরা। সেসব বিষয় এবং সমসাময়িক অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। স্বাগতম আপা আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মুন্নি আপা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, শ্রমিক সংগঠনগুলো ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি থেকে বের হতে পারছে না, আমরা দেখছি। এতে করে শ্রমিকের স্বার্থ কতটুকুন উদ্ধার হয় বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, সব শ্রমিকরা 100% শ্রমিকের 100 জনই রাজনীতির সাথে জড়িত, বিষয়টা এরকম না, কখনোই না। এখানে কিছু থাকে যেরকম অন্যান্য আমাদের উকিলদের সংগঠন কিংবা ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, বিভিন্ন যে সংগঠনগুলো যেভাবে কাজ করে, এখানে শ্রমিকদের বাংলাদেশে আপনি বলতে পারেন যে রিকগনিশন, স্বীকৃতির যে জায়গাটা, যে সেই জায়গাটায় বৈষম্যের যে জায়গাটা, সেই জায়গাটায় নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক তাদের মধ্যে আজও এত বছর পরেও আমরা দেখি যে মজুরি বৈষম্যটা রয়ে গেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস, এই মে দিবসের আজকের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। তো আমরা তো আশা করি যে এর ভেতরের অন্তর্নিহিত যেই প্রেরণাকে ধারণ করা হয় এই কথার মাধ্যমে শ্রমিকদের পক্ষে জনকল্যাণে যেটা যায়, সেটাই বিশ্বের সকল দেশেই, বাংলাদেশেও যেভাবে পালিত হচ্ছে মে দিবস। আজকে আপনারা জানেন যে আমাদের বিএনপির পল্টন অফিসের সামনেও মে দিবসের যেই সমাবেশ, সেখানেও আমাদের বহু যারা নেতাকর্মী আছেন উপস্থিত হয়েছিলেন। এখন এটার যেই মূল বিষয়টা, সেটা হচ্ছে যে শ্রমজীবী, কর্মজীবী মানুষ সবাই, প্রত্যেকেরই আপনার যেই ন্যায্য পাওনার অধিকার, সেটা তো আসলে সুনিশ্চিত করতেই হবে। এখন বহু আগে যেখান থেকে এটা শুরু হয়েছিল, এই মে দিবস 86 সালের 1886 শিকাগো, এটার যেই শহর থেকে 8 ঘন্টা আপনার কর্ম দিবস সহ শ্রমিকদের ন্যায্য অধিকারের যে পাওনা, যে চাওয়া, সেটার উপর ভিত্তি করেই আজকে এটা এতদিন পরে এসেছে। এখন এই শ্রমিকদের উন্নয়ন, শ্রমিকদের সমৃদ্ধি, শ্রমিকদের তাদের জীবনযাত্রার মান, আন্তর্জাতিক যে পরিসরগুলো আছে সেই জায়গাগুলোর সাথে আমাদের দেশের লোকাল যেই পরিসর, সেখানে শিল্প কাঠামো বলুন, কৃষি বলুন, অবকাঠামো এবং সমৃদ্ধ অর্থনীতির ক্ষেত্রে তাদের দুটো যে কর্মঠ হাত, এর কোনো বিকল্প আসলে নাই। এই শ্রমিকদের জন্য বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরে অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকদের জন্য মানে কি করেছে? দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে পোশাক শ্রমিক, যেটা বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পোশাক শিল্পটা গড়ে উঠেছিল আমাদের দেশে, আর আজকে বাংলাদেশের সবচাইতে বড় বৈদেশিক মুদ্রা যেটা অর্জন করে রেডিমেড গার্মেন্টস। এখন এখানে এই শ্রমিকদের বেলায় মালিকদেরকে, বিএনপি সরকারের বয়স হয়েছে কতদিন আজকে? 2.5 মাস। আচ্ছা, এর মধ্যেই তারা কিন্তু বলেছেন মালিকদের যে আপনারা শ্রমিকদের বেতনটা পরিশোধ করে দিবেন, শ্রমিকদের মজুরি আপনারা পাওনা ওটা রাখবেন না। এটা ভালোভাবে এই মেসেজটা আমরা দিয়েছি। আপনি জানেন যে এই সামনে আবার ঈদ, কোরবানির ঈদ, কাজেই এই বিষয়টা যে তাদের জীবনমান, ন্যায্য অধিকার নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য, তাদের সেবা, এই বিষয়গুলো, নিরাপদ পরিবেশ, যে কর্ম পরিবেশ তৈরি করা এবং সামাজিক মর্যাদা, সব কিছু সহ আসলে আমরা মনে করি যে বিএনপি এই সরকারের, আপনি জানেন আমাদের নজরুল ইসলাম খান স্যারের মতন মানুষ আছেন
যারা এই ধরনের শিমুল বিশ্বাস আছেন, যারা শ্রমিকদের নিয়ে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল যেটা আছে, এবং বিভিন্নভাবে আমরা দেশীয় এবং দেশের বাইরেও অন্যান্য শ্রমিকদের স্বার্থ রক্ষার যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে মিশে আছেন তারা। কাজেই আমি মনে করি যে এই সরকারটা শ্রমিক বান্ধব, এই সরকারটা ইনশাল্লাহ সামনে যে হার্ডেলসগুলো আছে সেটার নিটিগিটিগুলো দেখে সামনেই আশু পদক্ষেপ গ্রহণ করবার মাধ্যমে শ্রমিকদের কল্যাণকর একটা ভবিষ্যৎ নিশ্চিত করবে। ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিন আপা যেমনটি বলছিলেন যে তাদের শ্রমিক সংগঠন রয়েছে, শ্রমিক দল বা অন্যান্য রাজনৈতিক দলেরও অঙ্গ সংগঠন হিসেবে রয়েছে শ্রমিকদের সহযোগী সংগঠন। এই সহযোগী সংগঠনগুলো কি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য সার্ভ করে নাকি শ্রমিকদের কল্যাণ দেখার সুযোগ পায়? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোহনা টেলিভিশনে যারা দেখছেন কলাকুশলী সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচক মুন্নি আপাকেও সালাম ও শুভেচ্ছা এবং কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে শ্রম দিবস হচ্ছে পহেলা মে হচ্ছে মানে এই একটা দিন পৃথিবীর সবাই কমিউনিস্ট হয়ে যায় আর কি, পরের দিন থেকে আবার আগের মতো চলতে থাকে পুঁজিবাদী সিস্টেমে। কিন্তু আমরা আসলে পলিটিক্যাল পার্টি সিস্টেমে আমরা যেটা দেখি যে বাংলাদেশে প্রতিটা সেক্টরে নিজের সংগঠন না থাকলে ঠিক ওই কর্তৃত্ব স্থাপন হয় না। ফলত আমরা কিন্তু অনেক সময় বড় দলগুলোকে রাষ্ট্র পরিচালনায় দক্ষ হওয়ার জন্যই আমরা এই যে বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনকে কাজে লাগানোর ভূমিকা কিন্তু দেখতে পাই। এটা আওয়ামী লীগকেও আমরা দেখেছি এবং আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে এটা দেখতে পাই। এখন বড় দল হতে গেলে এটার একটা চেকমার্ক থাকে যে কোন কোন সেক্টরে আপনি পৌঁছাতে পারলেন, কতগুলো সেক্টরে আপনি সাব কমিটি দিতে পারলেন। এখন শ্রমিক রাজনীতিতে এটা তো খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন গুরুত্বপূর্ণ বলি যে আপনি একেবারে ডিল করছেন যাদের সাথে, তাদের আসলে আপনি লাইফ আছে কিনা বাংলাদেশে এইটাও আসলে বিবেচনা করার মাঝে মাঝে সুযোগ থাকে না। কারণ আপনি যে একটা স্কেল ধরবেন যে কখনো কখনো আপনি এমন শ্রমিকদের নিয়ে ডিল করছেন যে যাদের আসলে 3 বেলা খাবার এবং মানসম্মত একটা বাসস্থান এবং তাদের জীবিকা, এটার কোনো অনিশ্চিত জীবিকা, এটা এমন পর্যায়ে চলে যায় যে আপনি আসলে একটা একটা লাইফলেস জনগোষ্ঠী নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু তাদেরকে লাইফ দেওয়া কিন্তু আপনার পলিটিক্যাল ওয়ার্ক আবার। কিন্তু যেটা হয় যে বিভিন্ন কলকারখানায়, শিল্প কারখানায় যখন শ্রমিকদেরকে নিয়ে আমাদের ট্রেড ইউনিয়নের যে সিস্টেমটা আছে, এটা আপনি জানেন যে কিছুটা কিন্তু চেঞ্জ হয়েছে আইন, কিন্তু এটা কিন্তু মাঠ পর্যায়ে বা শিল্প কারখানায় কিন্তু ওইটা এখনো দেখা যাচ্ছে না। ফলত এখানে যে সংগঠন, পলিটিক্যাল পার্টির যে সংগঠন, তারা আসলে বেসিক্যালি একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা ইনফর্মাল ট্রেড ইউনিয়নের কাজ করে। যখন কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয় তখন আসলে এই পার্টিগুলোর যে অঙ্গ সংগঠন থাকে তাদের কাজ থাকে এটাকে বোঝাপড়া করা, শ্রমিকদের অধিকার আদায়, এটা হয়তো কারো কারোর মধ্যে থাকে, কিন্তু যখন আই মাস্ট সে যেটা পাওয়ার পার্টি হয় তাদের পক্ষে ওই শ্রমিক অসন্তোষ থামানোটাই সবচেয়ে বেশি জরুরি। সেখান থেকে শ্রমিকদের অধিকার আদায় তাদেরকে করতে দেওয়া হচ্ছে সরকারের পরাজয় হিসেবে দেখা হয়। ফলত আপনি এখানে আরেকটা জিনিস বলি, আমাদের যে শ্রম পুলিশ যে আইডিয়াটা আছে, এটা কোনো ফর্মাল আইডিয়া না। বাংলাদেশ পুলিশের আন্ডারে একটা ইনফর্মাল বডি আছে যেটা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হিসেবে কাজ করে। এবার আপরাইজিং এর পরে পুলিশে কিন্তু এক ধরনের সংস্কারের প্রস্তাবনা ছিল, সংস্কার কমিশনের পক্ষ থেকেও ছিল, এবং আপনার মনে থাকবে যে পুলিশ নিজেও এটা চেয়েছিল, বাংলাদেশ পুলিশ। তাদের এই সংস্কার প্রস্তাবনা কিন্তু গৃহীত হয়নি, এটা ইন্টারিমের অবশ্যই দায় বর্তায়। কিন্তু এখন এসে আসলে আমরা কি অবস্থায় দাঁড়ালাম, ওটা তো 9 দফা একটা দাবি ছিল এবং প্রত্যেকটা দাবি আমি দেখেছি একদম ন্যূনতম যৌক্তিক মাত্রার দাবি। সো এই যে শ্রম পুলিশকেও আমরা কিভাবে আসলে ফর্মালাইজ করব, প্লাস এই শ্রম পুলিশের যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন তারাও আসলে কোনো একটা শ্রমিকের বাচ্চাই, তারা আসলে খুব ওই ক্লাস থেকে খুব ডিফারেন্সিয়েট না। আমি বড়জোর যেটা করছি পলিটিক্যাল পার্টি হিসেবে, আমি একদল শ্রমিকের বাচ্চাকে নিয়ে তাদেরকে দিয়ে একটা শ্রম সংগঠন করছি, আরেক দল শ্রমিকের বাচ্চা চলে যাচ্ছে সরকারের হয়ে পেটোয়া বাহিনীতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে ডিভিশন তৈরি করা। আমি একটা ওয়ার্কিং ক্লাস, একটা ইকোনমিক ক্লাসের মধ্যে ইন্টেনশনালি ডিভিশন তৈরি করা। এখন আমি তো একটা সংগঠন করি, আমাদেরও শ্রমিক সংগঠন আছে যার নাম জাতীয় শ্রমিক শক্তি।
কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আমরা মেক করার চেষ্টা করছি। আমরা এখানে শ্রমিকদের যে অবদান, শ্রমিকদের যে অধিকার এবং যারা শ্রমিকদের নিয়ে ওই ইমোশনটা ফিল করেন এবং আমাদের যে চালিকা শক্তি হিসেবে মনে করেন, তাদেরকে আমরা নেতৃত্বে রাখার চেষ্টা করেছি। কিন্তু সমস্যাটা হয়ে যায় কি জানেন, যখন আমরা মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করতে যাই, তখন যখন একটা বিশাল মানে শিমুল বিশ্বাস সাহেবের কথা কিন্তু আসলো, ওনার যে আসলে মানে বড় একটা রাজত্ব, এই রাজত্বকে ট্যাকেল করা কিন্তু সম্ভব হয় না, এবং এটা কিন্তু ট্যাকেল করতে হলে ওরকম শক্তিমত্তা নিয়েই নামতে হয়, আর না হলে মনে হয় যেন শ্রমিক রাজনীতি ঠিক মতো করছি না। সো এই যে একটা ইন্টিমিডেশন টেকনিক, এই ইন্টিমিডেশন দিয়ে তো আসলে শ্রমিকের অধিকার আদায় হবে না, বরঞ্চ আমরা যদি শ্রমিক সংগঠনগুলোকে প্রত্যেকটা দলের জায়গা থেকে এক ধরনের মানে একটা কম্পেশনের জায়গা থেকে দেখতে পারি, আমরা যদি একটা আন্তরিকতার জায়গা থেকে দেখতে পারি, তাহলেও মনে হয় আসলে পলিটিক্যাল চেঞ্জটা আরো ভালোভাবে হতো। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু মনে আপনার কাছে আসতে চাই, যেমনটি সামান্ত শারমিন বলছিলেন যে ডিভাইডেশন যে তৈরি হয় বা এই যে নিম্ন শ্রেণীর, বিশেষ করে শ্রমিকদের যে নিম্ন শ্রেণী আছে, এরা খুব বেশি আপ করতে পারে না নিজেদের ক্লাসকে। যদি আজকে একটি সংবাদের দিকে আমি দৃষ্টিগোচর করতে চাই যে এনজিও ঋণের মামলায় 2 বছরের সন্তান রেখে কারাগারে গেলেন মা। আমরা মাঝে মধ্যেই দেখি এই এনজিও সিস্টেমগুলো আসলে আমাদের নিম্ন শ্রেণীকে কতটুকুন মানে আসলে উপকারে আসে নাকি আরো একটি ফাঁদের মধ্যে আটকে দেয়, আপনার কি মনে হয়? আমি তো অনেক দিন এনজিওর সাথে কাজ করেছি, বহু মানবাধিকার সংগঠন। আমি বড় বড় দেশে এবং বিদেশে, তো এনজিওরা সবসময় যে ফাঁদে ফেলবার জন্য বসে থাকে জিনিসটা এরকম না। তবে কখনো কখনো এটার মিসইউজ হয়, এটাও সত্যি। কারণ এটা হয় কি, পার্সন থেকে পার্সন ভ্যারি করে। এখন আমি সামান্থাকে একটা জিনিস দিলাম, দিয়ে বললাম যে আপনি 10 জন মহিলাকে এটা সমবন্টন করে ঋণ নেন সুন্দর করে, আর ঋণটা রিপে এইভাবে করবে। এখন এটা সে কিভাবে করবে, এটা তার ব্যাপার। আর এনজিওর কতগুলা আপনার সেট রুলস আছে, যার বাইরে ইভেন ইফ শি ওয়ান্টস টু ও যেতে পারবে না, চাইলেও পারবে না। তো এনজিও, জিও, এনজিও, গভর্নমেন্ট এবং বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে, এই দুয়ে মিলেই আপনার কাজ করলে সুন্দর করে দেশের মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এটা এমন না যে একটা ঘটনা আপনি যেটা বললেন এটা খুব দুঃখজনক, এইরকম ঘটনা কিন্তু আমরা দেখি। এখন হয় কি, ওই যে মিসইউজ অফ পাওয়ার থাকে না, যে মনে করেন আমার অল্প একটু ক্ষমতা দিয়েছে এনজিও, ওইটাকে আমি ভীষণ একটা ক্ষমতাধর মনে করে আমি ওইটা মিসইউজ করে বসে থাকলাম। দেখতে হবে যে ওই এনজিওর নাম কি, এনজিওর কাজ কি, এনজিওটা কিভাবে কবে সৃষ্টি হয়েছে, এর সাথে কারা কারা জড়িত, এর ফান্ডিং কারা করছে, এভরিথিং হ্যাজ টু বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে এনজিও এটা চেক অ্যান্ড ব্যালেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এর ভিতরে তো থাকতে হবে। কারণ না হলে তো আর হচ্ছে না, যে ওই তা না হলে তো ওই শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে যাবে, তার মতন আপনার একটা একদল করে একটা কর্তৃত্ববাদী ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখেন এই বিষয়টা, এটা আসলে ট্রিকি এই এনজিও। তারপরও আমি মনে করি জিও, এনজিও, এখানে একটা সমন্বয়ের ব্যাপার আছে, সমঝোতার ব্যাপার আছে, এখানে মানে বোঝা পড়া করে সুন্দর করে জনগণকে নিতে হবে। এখন জি, আমি বিএনপি সরকার এখন ক্ষমতায় আছে, অনেক কিছু প্রত্যাশা করি। নতুন সরকার কতটা জনবান্ধব বা এই শ্রম বান্ধব সেটা আমরা একটু বুঝতে চাই। এই বছর সম্ভবত ধানের দাম বাড়ছে না দীর্ঘদিন পরে, যেখানে এবছর নানা সংকট তৈরি হয়েছে, কৃষি খরচ আরো বাড়ছে, উৎপাদন খরচ বাড়ছে, এই জায়গাটায় সমন্বয় করবে কিভাবে, আপনার জানা আছে কিনা দলীয়ভাবে? বা দেখেন, অতীত বলে যে বিএনপি সবসময় একটা শ্রমবান্ধব দল। কারণ কি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, উনি মনে করতেন, সবসময় মনে করতেন যে শ্রমিকের দুটো হাত সমাজের সমৃদ্ধি আর উন্নয়নের চাবিকাঠি। কারণ আপনি জানেন যে উনি মাইলের পর মাইল হাঁটতেন, অন্য মানুষরা কি হাঁটবেন? রাষ্ট্রপ্রধান হয়ে ওই রকম হাঁটা এবং খাল খনন করা, আপনার সবুজ বিপ্লব, এই প্রকল্পগুলো ওনার ছিল। শ্রমজীবী কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের দেশনেত্রী, ওনারা যুগান্তকারী বহু
পদক্ষেপ আপনার গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে ওই শ্রমিক সংস্কার কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণের ভিতকে শক্তিশালী করেছিল এবং সেই সাথে বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে শ্রম বাজার যেটা, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় একদম নিজের হাতে ওনার তৈরি করা। যে শ্রমিক না, আমি ওইটাই বলছি যে এখন অতীত থেকে তো বর্তমান, তারপরে আপনার ভবিষ্যৎ। যেই কয়বার বিএনপিকে জনগণ বলেছে দেশ চালানোর যেই ম্যান্ডেট দিয়েছে, দেখা যায় যে বিএনপি আপনার মানুষের পক্ষে থাকে, দেশের মানুষের পক্ষে। এখন বিএনপি সরকারটা এইবার যখন এসেছে, এই একদম অল্প সময়ে আপনারা দেখছেন যে আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারপারসন বিএনপির, উনি কিন্তু একটা নর্মাল চিরাচরিত যে প্রথা সেটার বাইরে গিয়ে উনি কাজ করছেন। যেমন উনি আপনার অনেক জিনিস আছে, স্টেজে যখন উনি সভা করেন, সমাবেশ করছেন, বাসে করে যাচ্ছেন, নামা, ছোট শিশুদেরকে দেখা, শ্রমিকদের সাথে হাত মেলানো, কৃষকদের জন্য কার্ড করা, কৃষকদের কথা সবচাইতে আগে মাথায় রাখা এবং শ্রমবান্ধব এই অল্প সময়ের ভেতর যেই ইস্যুগুলো আছে, গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করেন। এখন বাংলাদেশের সবচাইতে বড় সেক্টর এটা তো গার্মেন্টস সেক্টর, যেটা বাংলাদেশে তাদের আপনার বোনাস, তাদের বেতন, তাদের ওভারটাইম, তাদের আপনার বিশেষ কোনো ব্যবস্থা, তাদের ভাগ্য উন্নয়ন যেটা, সেটা এই আমাদের একটা প্রায়র একটা কমিটমেন্ট, কিন্তু কমিটমেন্টের জায়গা। যদিও আমাদের আপনারা বলতে পারেন যে আমাদের যেহেতু শ্রমিক সংগঠন কিংবা অন্যান্য, কিন্তু সেটার মাধ্যমে এটাকে কোনো কিছুকে কবজা করা আমাদের উদ্দেশ্য আসলে না। কৃষকদের দেখেন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, ইরান, ইসরায়েল, আমেরিকা, লেবানন, যেটা হচ্ছে ফ্যাক্ট। এখন সেই রকম অবস্থায় কিছুদিন আমরা কি দেখলাম যে তেল গ্যাসের দাম একটু বেড়েছে এবং লাইন যে পেট্রোল পাম্প এখানে সেখানে, আজকে সেই লাইনটা কিন্তু কমে গেছে। এখন কিন্তু সেই লাইন ওইভাবে মোটেও নেই। এখন সেখানে কি হয়েছিল, এখন হয় কি কৃত্রিম আপনার সংকট তৈরি করার ব্যাপার আছে, এগুলো তৈরি করে, কারণ এখন যারা চলে গেছে ফ্যাসিবাদ, তারা তো বসে নাই, তারা তো আমাদেরকে এখানে শান্তিতে থাকতে দিবে এটা ভাবার কোনো কারণ নেই। যতভাবে পারে তারা আনরেস্ট তৈরি করবে। এখন যারা ডিলার ছিল তারা কারা, ফ্যাসিবাদের দোসর কিনা, যারা তেল ডিসবার্স করেছে বিভিন্ন পাম্পে তারা কারা, তারপরে এখানে আর কার ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা কারা। কৃষকদের বেলায় আপনি দেখেছেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ কয়েকটা কার্ডের যে কথা, কৃষকদের কথাটা মাথায় রেখে সবচাইতে প্রথমে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, উনি বলেছেন যে আমাদের এই সরকারটা একটা কৃষি বান্ধব সরকার হতে চায়, কারণ বাংলাদেশের উন্নতি হবে যদি কৃষকের উন্নতি হয়, আর যদি শিক্ষার উন্নতি হয়, যদি শ্রমিকের উন্নতি হয়। এটা এখানে উচ্চবিত্ত যারা, তাদের উন্নতি হলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না, সেটা আমরা খুব ভালো করে জানি। সেচ আছে, সার আছে, সারের সদ্ব্যবহার আছে, ভালো সুন্দর করে যে সারকে আপনার কিভাবে কৃষকদের হাতে পৌঁছে দেয়া, সেটা আছে। আপনি দেখেননি যে কয়েকটা জেলায় অতিবৃষ্টির কারণে আমাদের প্রধানমন্ত্রী অলরেডি ওনার একটা অ্যানাউন্সমেন্ট আছে না, যে নেত্রকোনা এবং আরো দুটো ধান সংগ্রহ করবে, হ্যাঁ, যে এবং তাদেরকে সাবসিডি দেয়া, না তাদেরকে সাবসিডি দেয়া, যে নেক্সট কয়েক মাস আমরা কৃষক যারা ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন অতিবৃষ্টির কারণে, তাদেরকে আমরা সাবসিডি দিব। তো এই উদ্যোগগুলো তো ওনাকে কেউ বলতে হচ্ছে না, এগুলো তো উনি একেবারে প্রোঅ্যাক্টিভ ভাবে উনি কিন্তু গ্রহণ করছেন। এবং এই দেখেন ফ্যাসিবাদ শুধু গেছে তা তো না, সবকিছু তো একেবারে শেষ করে ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি বলেন কি অবস্থা আজকে, অন্যান্য আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যান, এখন সেই রকম একটা অবস্থা থেকে একটু 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 করে উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো এত সহজ তো আসলে না। নিশ্চয়ই আমরা সময় পাবো, দেখব। সামান্তা শারমিন, জামাতের সঙ্গে যখন এনসিপি জোট করে তখন নানা সময় বলা হয়েছে যে এটি শুধুমাত্র নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট। তো আমরা পরবর্তীতে এসে দেখলাম যে এখনো পর্যন্ত ভালোভাবেই আছে। পাশাপাশি জামাতের পক্ষ থেকে যে ছাড়টা দেওয়া হচ্ছে, বিশেষ করে জামাত এনসিপি একটি সংরক্ষিত আসন পায়, জামাতের পক্ষ থেকে আরও একটি উপহার স্বরূপ দেওয়া হলো এবং এটি এনসিপি গ্রহণ করলো। এটি কি
মানে নর্মাল জোটে এটা সম্ভব? যদি শুধু নির্বাচনী জোট হয়, এই উপহার গ্রহণ করাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমাদের তো অসংখ্য নারী নেত্রী আছেন, ছিলেন এবং এখন আছেন। সো আমাদের জায়গা থেকে কিন্তু বিএনপি যেভাবে ধরেন অনেকগুলো নারী আসন ফিল আপ করতে পেরেছে, আমাদের পক্ষেও এটা খুব কঠিন কিছু না। আমাদের নারী নেত্রী আছেন এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন আছেন। সো আমার কাছে মনে হয় যে সংসদে যাচ্ছেন তারা, তাদের মধ্যে থেকে মানে খুবই ন্যূনতম পরিমাণ যাচ্ছেন আমি বলবো। মানে আমাদের যে কোয়ালিটিফুল নারী নেত্রী আছেন, উপহারটা যে নেওয়া, মানে এইটা আপনাদের রাজনৈতিক যে আমার কাছে মনে হয় না যে এটা উপহার স্বরূপ কিছু। মানে এটা কি আসলে অন্যথা অন্য কিছু হতো? মানে আপনার এতগুলো এত কোয়ালিটিফুল নেত্রী থাকা সত্ত্বেও আপনি এটাকে বিবেচনা করছেন না, এটা কি আসলে সম্ভব হতো কিনা? মানে জোটের যে বৃহত্তর দল তাদের পক্ষে কি এটা বিবেচনা করা সম্ভব হতো কিনা? এটা একটা সামাজিক চাপও আছে এবং আসলে এনসিপি আসলে তো অনেক অনেক ছাড় দিয়ে, অনেক ছাড়ের মানসিকতা দিয়েও চলছে, তাই না? তো একটা জোটে থাকলে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে এটা, এবং এটা উপহার স্বরূপের কিছু নাই। কারণ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ওয়েদার মানে এই জামাতের নারী নেত্রী যেমন আছেন এবং সেই সাথে নারী নেত্রীরা খুব প্রত্যেকেই সবসময় এমপি হয়েছেন বা রেগুলার সবসময় ফ্রন্টলাইনে রাজনীতি করছেন, এটারও তো অভাব আছে। আমাদের নারী নেত্রীরা তো আসলে ফ্রন্টলাইনের যোদ্ধাই এক রকমের। আপনি নুসরাত তাবাসসুম যাচ্ছেন সম্ভবত, আমি যতটুকু জানি, তো উনি তো আসলে প্রথম ডিবিতে যারা অ্যারেস্ট হয়েছিলেন তার মধ্যে একজন। সো মানে অস্বীকার করার তো কোনো উপায় নেই। এবং জামাতও এটা চাইবে 24-এর লেজিটিমেসি যত বেশি সংসদে ইনক্লুড করা যায়, এটা তো তাদের আসলে স্বার্থের ব্যাপার। এখানে আমি উপহারের কিছু দেখি না। আচ্ছা, জি, গতকালকে প্রথম অধিবেশনের যে সমাপনী দিবস ছিল, সেই সমাপনী দিবসে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামের যে বক্তব্য প্রশংসিত হয়েছে। এই বক্তব্যে মানে তার কিছুটা হতাশাও আমরা দেখেছি যে বিএনপির প্রতি আস্থা রাখা যায় না, তা আরও কিছু কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে গতিতে চলছে, আপা অনেকগুলো কিন্তু ভালো ভালো কাজ যে কথা উল্লেখও করলেন, কি মনে হয় এই বিএনপির প্রতি কতটা আস্থা রাখা যায়? মানে বিএনপি আসলে এমন একটা মানে খুবই চরম উচ্চ মূল্যস্ফীতি, মানে ইনফ্লেশন এবং একটা এলডিসি গ্র্যাজুয়েশন করতে হবে এমন একটা চাপের সময় কিন্তু আসলে ইকোনমিক্যালি বিএনপি ফাংশন করছে। আমি আসলে কতটুকু বিএনপির উপর ভরসা রাখবো এটা আমার পলিটিক্যাল অ্যান্সার, এবং হচ্ছে আমার মানে সরকারের প্রস্তাবনা যেরকম সেটার অ্যান্সার দুই রকম হবে। বিএনপি আসলে পলিটিক্যাল জায়গাগুলোতে, যেমন হচ্ছে পলিটিক্যাল যেগুলো বোঝাপড়া ছিল এবং সনদ এবং যে ঐক্যমত, এই বিষয়গুলোতে বিএনপি পারফর্মিং খুবই লো, এবং এই জায়গায় মানুষকে আসলে বিরক্ত করে ছেড়েছে বিএনপি। কিন্তু অন্যান্য জায়গায় যেমন ইকোনমিক্যাল জায়গাগুলো দেখার জন্য আরেকটু সময় লাগবে। কারণ আমার কাছে মনে হয় যে এই বিএনপি সরকারের একটা দুর্বলতা, মানে একটা ঐতিহাসিক দুর্বলতার ব্যাপার আছে, যে বিএনপি সরকার যখনই আসে বিশ্বব্যাপী একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ভাগ্যের ব্যাপার এটা তো এখন কি আর বলা, এর চেয়ে বেশি আর কি বলার, এটা ঘটে বিএনপি সরকারের সময়। কিন্তু ওইটার যে ফলশ্রুতিতে যেটা হলো যে জ্বালানি সংকট হবে, এটা তো আমরা জানতাম। আপা যেটা বললেন যে লাইন ছিল, এখন লাইন নেই দাম বাড়ানোর কারণে, দামটা তো বাড়াতে হবে, এটা আমরা সবাই জানতাম। তাহলে প্রথম দিকেই কেন দামটা বাড়ানো হলো না? ফলত যেটা হলো, এটা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, আমি জানি না করবেন কিনা, কিন্তু আপনার যখন দামটা কম ছিল আর দাম বাড়ানো, এই দুইটা ইকোনমিক স্ট্যাটাস, তাই না? তো দাম বাড়ানো হয়নি যখন, দামটা যখন আগের অবস্থায়, পুরো বিশ্বব্যাপী দাম পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরো ক্রেতারা সকলেই মানসিকভাবে প্রস্তুত, আপনি তখন দামটা বাড়ালেন না। কিন্তু যখন দামটা বাড়ালেন তখন অলরেডি অনেক দেরি হয়ে গেল। এই মধ্যবর্তী সময়ে কি হয়েছিল, এবং আমরা সবাই জানি মধ্যবর্তী সময়ে কি হয়েছিল। একটা বড় সিন্ডিকেট এই মানে একটা সরকারের ইনিশিয়াল টাইমে একটা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক ধরনের অভিযোগ কিন্তু আছে মাঠ পর্যায়ে। কারণ তো দেখেন, এই যে মানে যখন যেই কাজটা করা প্রয়োজন, বিএনপিকে আসলে প্রম্পট ওই কাজগুলো করতে হবে। এখন জ্বালানি সংকট বিশ্বব্যাপী একটা পরিস্থিতির কারণে হচ্ছে বলেই আমরা সিন্ডিকেটকে আমরা সেই ছাড়টা দিব, সেটা তো আমরা করতে পারি না। আমরা যেমন বিএনপিকে সহযোগিতার জন্য উদ্গ্রীব, সেই সাথে তো আমরা আসলে সিন্ডিকেটকে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব না। সো এই পার্থক্যগুলো আছে। আর কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয় যে এই যে মানে যেটা আলাপ হচ্ছিল যে শ্রমিকদের রাজনীতি, যেমন ধরেন কম খরচে উৎপাদন,
এবং হচ্ছে শ্রমিকদের অধিকার, এটা তো আসলে বনাম আকারে থাকে না, ভার্সেস আপনি মুনাফা কতটা করবেন আর শ্রমিকদের অধিকার কতটা, এইটাই আসলে ফাইটিংটা। তো বিএনপির দলের মধ্যে এবং পার্লামেন্টের মধ্যে আল্লাহর রহমতে ব্যবসায়ী ভালোই আছেন এবং তারা নিশ্চয়ই চাপের মধ্যেই রাখছেন বিএনপিকে। একই সাথে যেমন আমরা মানে ব্যবসায়ী এবং বৈদেশিক যে আগ্রহ সেটাও আমরা চাই, ইনভেস্টার আগ্রহ সেটাও আমরা চাই। একই সাথে তো আমরা আমাদের শ্রমিক এবং কৃষকদের মর্যাদা, তাদের মানবিক মর্যাদা এবং তাদের যে পারিবারিক মর্যাদা, এটাও তো আমরা ইনশিওর করতে চাই। তো এটার মধ্যে একটা ব্যালেন্স বিএনপিকে আদায় করতে হবে। তবে পলিটিক্যাল এগ্রিমেন্টের জায়গায় আমি বললাম যে বিএনপি একেবারে এটা রসাতলে নিয়ে গেছে বলতে গেলে। কারণ এই যে মানে যেই ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা যেই জায়গায় এসে পৌঁছেছিলাম, সেই ঐক্যমত্যের জায়গাকে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ানে নিয়ে যাওয়া এবং বলতে গেলে যে আওয়ামী লীগেরও পিছনে নিয়ে যাওয়া, এটা তো আসলে মানে যেই ফাইটিংটা আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ছিল, বেসিক্যালি আমরা ওইটা এখন দেখতে পাচ্ছি, তাই না? সো এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। আমরা তো একটা সময় খরচ করেছি, আমরা 1.5 বছর ঐক্যমত্য কমিশনের সময় খরচ করেছি। সো এইটা একটা আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে বেশ দুর্বল। ধন্যবাদ আপনাকে। মুনিয়াপা যদি বলতেন, এরপরে আমি প্রশ্ন করি। না, এনসিপি জুলাই সনদ নিয়ে যখন কথা বলে তখন আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা, আই এম শিওর যে সাধারণ মানুষের মনেও একই প্রশ্ন জাগবে, তারা কেন জুলাই সনদটা সই করেনি অ্যাপ্রোপ্রিয়েট ডিসেন্ট টাইমে। তারা বিএনপি করেছে সবচাইতে প্রথমে উইথ ডিসেন্স, এবং সেই সাথে অন্যান্য জামাত সহ যেই দলগুলো আছে তারাও সই করেছিল। এখন এনসিপি এই যে কথাগুলো সনদ নিয়ে সাধারণত একটা কমন অভিযোগ বিএনপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যে বিএনপি এটাকে ডিলে করছে, এটা সেটা। কিন্তু দেখেন, বিএনপি আমাদের চেয়ারপারসন উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে এটা আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদটাকে আমরা ধারণ করি এবং এটাকে আমরা পালন করব। আবার আপা এই মুহূর্তে বিএনপির মেইন ভোকাল হিসেবে যাকে দেখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি কিন্তু বলেছেন যে যদি নির্বাচন হতে না দেয় তাই আপোষ করে সনদে সই করেছি। এটি ভুল কি বলেছেন? ভুল মানে ভুলটা কি? একটি ধারণা হলো যে নির্বাচন নাও দিতে পারে, দিতেও পারে, কিন্তু এই ধারণার মধ্যে 50% থাকে। তো সেই ধারণা থেকে জনগণের সঙ্গে এটিকে কি বলবেন, মানে একটু জনগণকে আধারে রাখা হলো কিনা? জনগণকে কেন আধারে রাখা হবে? আপনি তো উল্টো কথা বলছেন। জনগণ তো প্রথম থেকে খুব ভালো করেই জানতো, ইভেন ইলেকশনের দিন পর্যন্ত, যে এনসিপি এবং জামাত তারা যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে বড় বেনিফিশিয়ারি ছিল। আপনি জানেন যে এনসিপি দলটা গঠন হওয়ার আগেই প্রধান যিনি উপদেষ্টা ছিলেন তার সাথে ওনারা আমেরিকাতে জাতিসংঘে গিয়েছিল না? বিএনপি থেকেও গিয়েছিল। তো এটার সাথে তুলনা করছেন কেন? আমি তো প্রথম শব্দটা বলেছি যে তারা তখনও দল গঠন করেনি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। বিএনপি তো দল গঠন করেছে 1978 সালে। আমরা তো সেটাকে অস্বীকার করি না, সেটা ঠিক আছে। কিন্তু তারা যে কথাগুলো বলে, যেমন বিএনপিকে নিয়ে জামাত, এনসিপি, এবি পার্টি, জামাত, তারা আপনার একটা ওই বাজারে এমন কথাবার্তা ছেড়েছিল যে গণভোট, বিএনপি নাকি আমরা নাকি না ভোটের কথা বলেছি। কেউ বলেনি, প্রত্যেকে বলেছে। আমাদের মহাসচিব উনি বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে, আমাদের চেয়ারপারসন সাহেব বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু তারা ফুটেজ দেখা গেছিল যে বিএনপি তো একটা অনেক বড় দল, এখন ওইখানে একজন দুইজন কে কি বলল সেটাকে তো আপনি ধর্তব্যের মধ্যে ধরতে পারবেন না। বিএনপির স্পোকস পারসন কারা, কে? যে আমাদের মহাসচিব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা কথা বলছেন। দেখেন, বিএনপির ওই আপনার পলিটিক্যাল কমিটমেন্ট কিংবা প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্ট, এই দুটো জিনিস নিয়ে যে উনি বলেছেন। এখন যুদ্ধর ব্যাপারটা কিন্তু আমি বলেছি আমার এর আগের সেগমেন্টে, যে যুদ্ধ, মিডল ইস্টের যে যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের, এটার ইম্প্যাক্ট অন্যান্য দেশে যেমন পড়েছে বাংলাদেশেও পড়েছে। এখন এটা কি কেবল সিন্ডিকেটের কারণে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ এখানে আপনার অন্যান্য বহু জিনিস আপনার জড়িয়ে আছে। আমাদের সাথে একটা দেশের যে বর্ডার আছে, সেই দেশে আপনার ওই জ্বালানি তেলের মূল্য, গ্যাসের মূল্য কত, এবং অন্যান্য আরও যে বিষয়গুলো বললাম যে ওত পেতে বসে আছে কেউ কেউ, এখানে অনেক রকম আপনার নীল নকশার ব্যাপার আছে। এখন যেমন গণভোট নিয়ে তাদের একটা মিসকনসেপশন ছিল, মানুষের কাছে ছড়িয়েছিল
এবং আজকে জুলাই সনদ নিয়ে তারা যেটা করছে, একটা মজার ব্যাপার হচ্ছে কি, এনসিপি তো গঠন হয়েছে 1 বছর কয়েক মাস হলো না, তো তার মধ্যে তাদের কয়েকজন সংসদে তো আছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, তারা অত্যন্ত ইয়াং, ভালো কথাবার্তা বলবে, আমরা সেটা আশা করি। কিন্তু তার অর্থ এটা না যে তারা বিএনপিকে মেলাইন করবে আওয়ামী লীগের মতন, না, সেটা করবে না। কারণ কি, আমরাও মাঠে ছিলাম, তারা মাঠে ছিল, বাংলাদেশের সব মানুষই মাঠে ছিল। কাজেই বিএনপি এবং যুদ্ধ, যে বিএনপির সাথে যুদ্ধের একটা খুব মিল আছে, যে বিএনপি আসলেই যুদ্ধটা লাগে, অ্যাজ ইফ বিএনপি ইনভাইট করছে যুদ্ধ। নো, উই ডোন্ট ইনভাইট যুদ্ধ, আমরা কোনো ওয়ার চাই না, আমরা শান্তি চাই। কিন্তু এটার মানে এটা না যে নিশ্চয়ই কোনো কুসংস্কারের যুগে আমরা 1000 বছর আগে বাস করি না, যে যেখানে আপনি একটা স্টিগমা কাউকে দিয়ে দিবেন, না। আর দলের মধ্যে ব্যবসায়ী, তাদের মধ্যে ছাত্রনেতাদের মধ্যে ব্যবসায়ী, ছাত্রনেতাদের মধ্যে আপনার যেই শত শত কোটি টাকা তসরুপের যে খবর আমরা পেয়েছি, যেটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে, তাদের একজন ছাত্রনেতা যিনি উপদেষ্টা যারা ছিলেন, একজনের পিএস, তার তো আপনারা দেখেছেন পত্রপত্রিকায় খবর জেগেছে, খবর, আমি খবরের কথা বলছি যেগুলো এসছে। এখন হয় কি, আমরা ওই সমালোচনার জন্য সমালোচনা, এটা আমি মনে হয় না করি, কারণ এই টাইমটা এখন অর্থনৈতিকভাবে আমাদের যে অবস্থা এবং সামাজিক রাজনৈতিক প্রত্যেকটা সেক্টরেই আমাদের এখন দরকার একটা জিনিস, সেটা হচ্ছে ঐক্যমত। ঐক্যমতের ভিত্তিতে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন না, আপনি এমন ক্রিটিসিজম করেন যাতে করে সরকারের সুবিধা হয়, যে বাংলাদেশের মানুষের কল্যাণে আরও কিছু কাজ করতে পারে। যেমন দেখছেন অলরেডি 2.5 মাসে এই সরকারের সদিচ্ছার কোনো অভাব আছে, কোনো মানুষ এটা তো বলবে না, কোনো মানুষ বলবে না। জি আপা, ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিন, আপনাকে দিয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপা বলছিলেন, আমি একটি প্রশ্ন করতে চাই, জোট নিয়ে একটি আলোচনা ছিল, আজকে জামাতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে, সাদিক কায়েমকে। আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, বা জোটের জায়গা থেকে আপনারাও এর আগে আসিফ মাহমুদ সজীব ভাইয়াকে ঘোষণা করেছিলেন, এই জায়গাটা কোনো আছে কিনা? ডাকসুর যে জিএস, নির্বাচিত জিএস, উনি আবার একটা পোস্ট করেছেন, আপনি দেখেছেন? পোস্ট করেছেন, হ্যাঁ দেখেছি। তো এই বিষয়গুলো আসলে জামাতকে ক্লিয়ার করতে হবে। এটা মানে আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আনক্লিয়ার থাকাটা খুবই সমস্যা তৈরি করছে। মানে যদি তারা থাকতেই চান জোটে, তাহলে তো আসলে তাদেরকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত, আমি অনেকগুলো বিষয় বলি, মানে এখানে আপা মনে প্রত্যেকটা জিনিসকে উল্টো বুঝেছেন। আপনার কি এটা ফিল হয়েছে যে আমি যে কয়টা পয়েন্ট বলেছি, আপা প্রত্যেকটা জিনিসকে উল্টো বুঝেছেন? আমি আসলে বিএনপি যে, মানে বিএনপি সরকারে আসলে এটা যুদ্ধ পরিস্থিতি এক ধরনের তৈরি হয়, এটা এক ধরনের মানে এর জায়গা থেকেও বলছি, মানে সেন্সের জায়গা থেকে, যে না, এটা আসলে হতে পারে, এটা বিএনপির পুরোপুরি দোষ নয়, এই জায়গা থেকে কিন্তু বলছি। কিন্তু ওই যে পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বিএনপি সিন্ডিকেটকারীরা বসেছিল না, আমার পয়েন্টটা ছিল এখানে। আপা ওই জায়গায় ডিবাঙ্ক করেননি, আপা অন্য জায়গায় ডিবাঙ্ক করেছেন, ঠিক আছে? কিন্তু যুদ্ধ পরিস্থিতি হবে বিশ্বব্যাপী, এটার মধ্যে তো বিএনপি বা বাংলাদেশের তো আসলে কোনো কিছু করার নাই। কিন্তু এটা সুযোগটা যখন কাজে লাগানো, সেটা ব্যবসায়ী সিন্ডিকেটকারীরা তারা করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, এখানে স্পোক্সপারসনের যে বিষয়টা আপনি দেখেন, যে বিএনপি স্পোক্সপারসন অবশ্যই যারা মন্ত্রিত্ব ধারণ করছেন, যারা দলের নীতি নির্ধারণী ফোরামে আছেন, যাদেরকে আমরা বেশি কথা বলতে থাকি, আপা নিজেও একজন বিএনপি স্পোক্সপারসন। আমাকে বলেন না, আমি যেমন এনসিপির, আপাও এরকম বিএনপি স্পোক্সপারসন। সো বিএনপি স্পোক্সপারসন হিসেবে সালাউদ্দিন আহমেদ ঐকমত্য কমিশনে ছিলেন না, উনি তো ওখানে গণভোটের পক্ষে কথা বলেছেন। গণভোটে গণরায় যদি দেওয়া হয়, তাহলে এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা ওনার নিজের মুখের কথা। ওনার নিজের মুখের কথাই আজকে উনি বলছেন যে আমরা তো বাধ্য হয়েছি এটা বলতে। তার মানে পরিষ্কার বিএনপি একটা, মানে একদম পার্লামেন্টে দাঁড়িয়ে, এটা বাংলাদেশে কি করে সম্ভব যে পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার মুনাফিকির চর্চা চলছে, এবং এটাকে পলিটিক্যালি এটাকে স্ট্যাবলিশ করা হচ্ছে, এবং 2/3 কি তাদেরকে এই পাওয়ারটা দেয়? তাহলে কি আমরা যখন পাওয়ারে যাব, তখন কি আমরা এই ধরনের চর্চা করব কিনা বিএনপির সাথে, যে পরিষ্কার মুনাফিকি, পরিষ্কার দ্বিচারিতা, পরিষ্কার কথা উল্টে ফেলা, ঐক্যমত্য কমিশনে যা যা অবস্থান নেওয়া হয়েছিল সবকিছু উল্টে ফেলা। আরেকটা বিষয়, এই যে আপা যখন মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটাও কিন্তু আমি সাপোর্ট করি। আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আসলে একটা দল আরেকটা দলকে হেল্পও করবে, আবার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু সমস্যাটা কি হয়, আপা প্রথমে মোয়াজ্জেমের কথাটা বললেন, পারসেপশন কিন্তু চলে গেছে, ভিডিওর মাধ্যমে লাখ লাখ দর্শকেরা দেখে ফেললেন।
মুয়াজ্জেমের যে ইস্যুটা সেটা কিন্তু আবার আপাদের আমলে মানে বিএনপির আমলে সেটা দুদক থেকে ক্লিয়ারেন্স পেয়েছে। সেটা আমি বলেছি, এটার সাথে তো আমার কোনো মানে আমি আপার আমাদের সময় এনসিপির বলেছি তো কোনো আমি। দায় নেই। কিন্তু এই যে ধরেন প্রত্যেকটা জিনিস আমি তো বললাম যে যখন আপনি বলছেন কনস্ট্রাকটিভ তো আগে নিজের থেকে মানে যে পাওয়ারে বেশি তাকে আগে দায়িত্ব নিতে হয়। ওই জায়গায় মুনাফিকি দেখছি, দ্বিচারিতা দেখছি, আবার দোষারোপও দেখছি, তাহলে আর আমরা কিভাবে কনস্ট্রাকটিভ হব? এমনিতেই আমাদের সিট কম, আচ্ছা আমাদের তো কনস্ট্রাকটিভ হওয়ার জন্য তো আসলে ওই সেম প্লেটটা প্রয়োজন হয়। আচ্ছা, আরো প্রশ্ন ছিল, আমরা সঙ্গত কারণে করতে পারছি না, সময় শেষের দিকে আমি আপাকে একটু শুনতে চাই, না হলে মনে হয় অন্যায় হবে। আপা আপনি যদি একটু বলতেন, দেখেন, সমাজের সামনে ক্লিয়ার করতেন। গণভোটের বিধানটা আওয়ামী লীগ ক্ষমতায় প্রথমবার যখন এসেছিল 111 গভর্নমেন্টের মদদে 2011-এ সেই বিধানটা বাতিল করে দেয়। এটা ছিল। এখন গণভোট 2025-এর একটা আদেশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। এখন এটাকে এই বিষয়ে আইনমন্ত্রীর পরিষ্কার বক্তব্য আছে, গণভোট যেহেতু অনুষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ মানুষ সেটার পক্ষে রায় দিয়েছে, এটা হয়েছে জুলাই সনদ, যেটা আমরা আপল করব, বাস্তবায়ন করব। আর গণভোট এটা তো পাস্ট অ্যান্ড ক্লোজড, মানে গণভোটের 4বার হলো এই নিয়ে, এর আগে তিনবার হয়েছিল, হ্যাঁ। আর এটা ছিল 4th টাইম, যদিও এটা সংবিধানে নেই। তো এটাকে সংবিধানে সন্নিবেশিত করবার ব্যাপার আছে না, এটা করতে হলে গণভোট পার্ট অফ দ্য কনস্টিটিউশন নয়। আমি তো আইনের ছাত্রী, সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন। গণভোট এটা কোনো আইন এরকম না, এটা একটা সংবিধানের অংশ। এখন সেটাকে সন্নিবেশিত করতে হলে অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি আপা, আপনার আমি একটু না পরে একটা question তখন এখনই না, শেষের দিকে তখনই। করেন, এখনই একটা করেন। কোশ্চেন করি, হ্যাঁ। এটা তো আপনারা আগেও জানতেন, তাহলে গণভোটে আপনারা হ্যাঁ রায় দিয়ে অনুরোধ করে আমরা এটা বলার তো কোনো না, প্রয়োজন না, ছিল না। আমরা তো যেহেতু হ্যাঁ এটা সংবিধানে নেই। সব সময় না 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 না, আমি যেহেতু- বলেছি এটা একটা আদেশের বলে হয়েছে এবার, আমি বলেছি। এবং এই এক আদেশটা মিনিট, আমি ওই উত্তরটাও দিয়ে দিই যে এই 2025-এর আদেশটা আমরা দেখি নাই, এই কারণে আমরা সাইন করিনি। বিএনপি এটা কেন সাইন করলো? এক্ষেত্রে তো বিএনপি না না, এটা আপনি বলবেন না, নো নো নো, আপনার ফুটিং না না, আপনার ফুটিং আর আমাদের ফুটিং এক না। আপনারা গণভোট নিয়ে কথা বলতে ঐকমত্য কমিশনে আপনারা যাননি, আপনারা তো গেছেন বছর খানেক ধরে, যেমন সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেছে, ওনারাও গেছে না। আই ডোন্ট থিঙ্ক এটা ক্লিয়ার না আপনার এই কথাটা। নো, এখন হয়েছে কি, গণভোট এটা যেহেতু সংবিধানের পার্ট, হ্যাঁ, এটা কোনো আইন না যে আপনি হঠাৎ করে ফেলবেন। জি আপা। আর এটা সংবিধানের পার্ট আমরা শেষ করতে সন্নিবেশিত হবে। করতে হলে আপনার 2/3 মেজরিটি লাগবে। লাগবে। তো জি আমাদের আপা, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন সাহেব তো আমরা সঠিকভাবে পরিষ্কার- বলেছেন। জি, তো উনি ধন্যবাদ ভুল আপনাকে, কথাটা কি ধন্যবাদ বলেছেন? শামসুর শারমিন। এখানে ভাই দর্শক, ধন্যবাদ আইনের জানাই ব্যত্যয় আপনাদেরও কিছু এতক্ষণ আমাদের সঙ্গে হয়নি, থাকবার জন্য। বোঝার ভুল হতে পারে কারো কারো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে।